ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। পরিবর্তিত প্রেক্ষাপটের পর দেশের অর্থনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় ব্যাংক খাত, খেলাপি ঋণ, টাকা পাচার সহ নানা অনিয়ম দুর্নীতিতে প্রশ্নের মুখে পড়ে ডজন খানেক ব্যাংক। এমনকি আমানতকারীদের টাকা দিতেও বিপাকে পড়ে ব্যাংকগুলো। এই অবস্থায় দুর্বল ব্যাংকগুলোকে খাদের কিনারা থেকে টেনে তুলতে প্রণোদনা, টাকা ছাপানো সহ বেশ কিছু কার্যক্রম হাতে নেয় কেন্দ্রীয় ব্যাংক। এসব নিয়ে টালি খাতার আজকের আলোচনার বিষয়, দুর্বল ব্যাংক সবল হলো কতটা। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাদাত এবং কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালি খাতায়। শুরুতে নাজমুস সাদাত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি আমাদের আলোচনার যে বিষয়, সেটা হচ্ছে দুর্বল ব্যাংক সবল হলো কতটা। এই আমাদের আলোচ্য বিষয় নিয়ে প্রথম প্রশ্ন আপনাকে করতে চাই, আসলে কতটা সবল হলো? পরিবর্তিত প্রেক্ষাপটের পর 5 মাস অতিবাহিত হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দুর্বল ব্যাংক বলতে আমরা আসলে সেভাবে দুর্বল ব্যাংক বলতে যেটা বোঝায়, আমরা দুর্বল ব্যাংক ছিলাম না এক সময়। আসলে এই ব্যাংকটা সবল ব্যাংকই ছিল। আপনারা জানেন যে এই ব্যাংকটি 2017 সালের অক্টোবর মাসে মালিকানা পরিবর্তন হয়। মালিকানা পরিবর্তনের পরে আসলে ব্যাংকে আমাদের সুশাসন এবং অনিয়ম ব্যাপকভাবে পরিলক্ষিত হয়, যে কারণে এই সময়ের মধ্যে বিভিন্ন রকম আমাদের লোনে, বিনিয়োগে বিভিন্ন রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে বিভিন্ন রকম একটা গ্রুপ কর্তৃক লোনগুলি তারা বিভিন্নভাবে তাদের মতো করে বিনিয়োগ নিয়ে নেয়। যে কারণে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে এই যে 5ই আগস্টের পরে যখন বোর্ডকে পুনর্গঠন করা হলো, তখন বেসিক্যালি কিছু ব্যাংক নিয়ে মানুষের আস্থার জায়গায় আস্থাহীনতার তৈরি হয়। যে কারণে এই এসআইবিএল আস্থার সংকটের মধ্যে পড়ে। মানুষ এই ব্যাংকটি আসলে সামনের দিকে এগোবে কিনা এ নিয়েই মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হওয়ার কারণেই কিন্তু মূলত আমাদের এই সমস্যা। সেখানে বিভিন্ন গ্রাহকগণ তারা তাদের টাকা তুলতে একসাথে চলে আসে। আসলে আমরা জানি যে ব্যাংক যে ডিপোজিট নেয় পুরাটাই কিন্তু এর একটা একটা অংশ, প্রায় 90%-এর বেশি আমাদের ইসলামী গুলো আমরা বিনিয়োগ করে থাকি। বিনিয়োগের টাকা আসলে পর্যায়ক্রমে আদায় হবে। সেক্ষেত্রে যখন ডিপোজিটাররা সকল টাকা একসাথে তুলতে আসে, তখনই ব্যাংক লিকুইডিটি ক্রাইসিসে পড়ে। এ কারণে আমরা যেটা বলছি যে আমরা প্রথমত যে আস্থার সংকটটা তৈরি হয়েছিল, সেখান থেকে ওভারকাম করার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করি। সেই পদক্ষেপের কারণে প্রথমত লিকুইডিটি সাপোর্টটা দেওয়া খুব জরুরি ছিল আমাদের। প্রথমত বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে এগিয়ে এসেছে। বাংলাদেশ ব্যাংক প্রথমত তাদের গ্যারান্টির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে আমাদেরকে ফান্ডের সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। আসলে সেটা আমাদের জন্য পর্যাপ্ত ছিল না। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সরাসরি সাপোর্ট দেওয়ার মাধ্যমে লিকুইডিটি ক্রাইসিস অনেকটা ওভারকাম করতে পেরেছি আমরা, এবং মানুষের আস্থাটা অনেকটা ফিরে এসেছে। যে কারণে আমরা ক্যাশ কাউন্টারে যেভাবে টাকা দিতে পারছিলাম না, সেটা আমরা দেওয়া ভালোভাবেই শুরু করেছি, এবং পাশাপাশি নতুন করে ডিপোজিট আসা শুরু করেছে, এবং আমরা লিকুইডিটি ক্রাইসিস থেকে আমরা অনেকটা ওভারকাম করতে সক্ষম হয়েছি। তাছাড়া আমরা আমাদের যে রিকভারি, আমাদের যে লোন রিকভারি থেকে আমরা গুরুত্ব দিয়েছি, এবং আমরা সেখানেও আমরা ভালো আমাদের আদায় এখন হচ্ছে, যার মাধ্যমে আমরা লিকুইডিটি সাপোর্টটা দেওয়ার কারণেই মানুষের আস্থার জায়গাটা আমাদের তৈরি হয়েছে। এখানে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা আসলে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন আমাদের ব্যবসায়ীরা যাতে টাকা জমা দিলে আবার টাকা তুলতে পারে, তাদেরকে আমরা বলেছি যে আপনারা টাকা এখন থেকে যাই জমা দেবেন পুরোটাই তুলতে পারবেন, এবং পিছনে যদি কোনো টাকা আমাদের আটকা পড়ে থাকে সেখান থেকে আপনারা পর্যায়ক্রমে তুলতে পারবেন। পাশাপাশি আমাদের রেমিটেন্স গ্রাহক যারা আমাদের রেমিটেন্সের টাকা তুলতে সমস্যা হচ্ছিল, তারাও তাদেরকেও বলেছি আমরা শতভাগ রেমিটেন্সের টাকা আপনাদের ফেরত দিব নতুন করে ডিপোজিট রেমিটেন্স আসলে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখন আমাদের রেমিটেন্সও আসতেছে, এবং আমরা তাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি। এবং আমাদের ব্যবসায়ীরা যাদের ব্যবসা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিল, আমাদের এলসি ক্ষেত্রে, এলসি ওপেনের ক্ষেত্রে আমরা সেখানেও আমরা কখনোই বন্ধ করি নাই। বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের কিন্তু কিছু বাধা ছিল যে শতভাগ মার্জিনের মাধ্যমে এলসি করা, সেটা এখন আগের মতোই 100% মার্জিন এলসি খুলতে হচ্ছে না। অর্থাৎ সংকট কাটিয়ে আগের ধারায় ফিরে আসার, একটা নতুন ধারায় ফিরে আসার, গ্রাহক বান্ধব ধারায় ফিরে আসার চেষ্টা আপনারা করে যাচ্ছেন। আপনি থাকুন আমাদের সাথে। এম মাসুম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
এর মধ্যে 3বার কিন্তু নীতি সুদহার বাড়িয়েছে, যে সেটার প্রভাব যেটা পড়ে সেটা হলো যে সুদহার বাড়ালে তো ব্যবসার গতিটা একটু কমে যায়, মন্থর হয়। সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে আসলে দুর্বল ব্যাংক সবল হওয়ার কতটা সুযোগ থাকে বা উপায় কি? আসলে বাংলাদেশ ব্যাংকের যদি আপনি গভর্নর সাহেবকে দেখেন, তার যেই সিচুয়েশন বা যেই প্রবলেম নিয়ে সে ফেস করছে, এইটা অ্যাকচুয়ালি আনপ্রেসিডেন্ট, এরকম কখনো এর আগে ঘটে নাই। তো যার ফলে আপনি দেখেছেন যে আমাদের প্রায় অ্যারাউন্ড 61 ব্যাংকস, যেখানে এটা সর্ট অফ অনেকগুলি ব্যাংক লুট হয়েছে, যেটা অলরেডি ভাই এক্সপ্লেইন করলো যে তাদের অবস্থা কি হয়েছে। তো জেনারেলি আমাদের এখন ওনার একটাই অবস্থা, যেটা হলো যে ইনফ্লেশনটাকে কিভাবে কন্ট্রোল করবে। কারণ ইনফ্লেশন যদি কন্ট্রোল না করে, তাহলে তার কোনোভাবেই সে অ্যাচিভ যেই গোলটা করতে চাচ্ছে, যে শৃঙ্খলাটা আনতে চাচ্ছে, সেটা সম্ভব না। এবং সেই জন্য তার হাতে, তার নিজের হাতে একটাই জিনিস আছে, সেটা হলো পলিসি রেট। এবং সেই পলিসি রেট মানে ব্যাংকের মানি ফ্লোটাকে কন্ট্রোল করা। তাহলে সেইটাকে সে অলরেডি 10% পর্যন্ত আপনি দেখেছেন, বাট এখন আবার মনিটারি পলিসি যেটা আসছে, সেখানে আমরা শুনতেছি যে আরো 1%-এর মতো বাড়াতে পারে। বাট এখানে যেটা হচ্ছে যে এটা তো কোনোভাবেই একক সেন্ট্রাল ব্যাংকের পক্ষে সম্ভব না। কারণ এখানে আপনার সাপ্লাই চেইনে এইটা যদি প্রপারলি কাজ না করে, প্লাস আপনার যদি ফিসক্যাল পলিসি যেটা, যে এনবিআর এর যেই আপনি কিছুদিন আগেই দেখেছেন যে ভ্যাটের এক্সপানশন, যে রেট ইনক্রিজ করা, তো এইটা সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমেই এইটাকে কন্ট্রোল করা যেতে পারে। যেটা আপনি যে দেখেছেন শ্রীলঙ্কাতে প্রায় 67% থেকে সেটাকে নিচে নামিয়ে নিয়ে আসছিল, এখন 2% বিলো দি ইনফ্লেশন রেট। তো এখন যেটা হলো যে তাকে মনিটারি পলিসি বা এই আপনি যদি দেখেন যে পলিসি রেট বাড়াচ্ছে, যখনই পলিসি রেট বাড়াবে তখন কি হবে, তখন তো আপনার ক্যাশ যে লিকুইডিটি ক্রাঞ্চ, সেটা গ্রাজুয়ালি কমতে থাকবে। কারণ কি, মানুষ তো আর বড় করবে না। কারণ আপনি যদি দেখেন আমাদের ক্রেডিট গ্রোথ যেটা অ্যারাউন্ড 7.5%, যেটা একসময় কিন্তু 17-18% ছিল। তারপর আপনি যদি ইনভেস্টমেন্ট গ্রোথ দেখেন, সেটাও কিন্তু প্রায় 23 বা 20% স্ট্যাগনেন্ট অবস্থায় আছে। তাহলে আপনার বাজারে যত আপনি মানি ফ্লো বাড়াবেন, মানি ফ্লো যদি যত বেশি হবে, তত বেশি আপনার ইনভেস্টমেন্ট হবে এবং তত বেশি আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। এখন যেটা আপনি যদি টোটাল আমাদের যে ব্যাংকিং সেক্টরে যদি যেটা আউটসাইড, যদি ব্যাংকের যেটা কনফিডেন্সের কারণে ধরেন আমরা যদি জুন জুলাই ডাটা দেখি, তখন কিন্তু প্রায় কত 2,99,000 কোটি টাকার মতো আউটসাইড ব্যাংকিং চ্যানেলে ছিল। কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি যে কিছু ব্যাংকের দিকে অনেক ডিপোজিট তাদের বেড়ে গেছে, এবং সেই আউটসাইড কারেন্সি যেটা ছিল প্রায়, সেটা কমে এখন 2.77 থাউজেন্ড ক্রোড টাকার মতো। কিন্তু তার মানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, যদি ব্যাংকিং চ্যানেলের, যদি ব্যাংকিং সেক্টরের উপরে যখন কনফিডেন্স মানুষের বাড়বে, অটোমেটিক্যালি দেখা যাবে যে ডিপোজিটের গ্রোথ বাড়বে এবং অটোমেটিক্যালি দেখা যাবে যে ইনভেস্টমেন্ট হবে। কিন্তু এখন যেহেতু তার মনিটারি যে পলিসি রেট যেটা বাড়াচ্ছে, সেটা বাড়ানোর কারণেই কিন্তু দেখা যাবে যে আরো স্কুইজ হবে আপনার যে মানি ফ্লোটা। কারণ কেউ তো ধরেন 16-17% দিয়ে তো ইনভেস্টমেন্ট করতে যাবে না। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কয়েকটা ব্যাংক যেটা লিকুইডিটি ক্রাঞ্চ ফেস করতেছে, এটা বিকজ অফ, আপনি জানেন যে কয়েকটা গ্রুপ, তারা লিটারেলি আপনি যদি দেখেন একটা গ্রুপ প্রায় তার কাছে 1,90,000 কোটি টাকা তার লোন, আরেকটা গ্রুপের কাছে 60,000 ক্রোড টাকা। এবং যদি টপ 10 ডিফল্টার ধরেন, এখানেই আপনার কিন্তু দেখা যাচ্ছে প্রায় 3 লাখ থেকে 3,20,000 কোটি টাকার মতো হবে। তার মানে হলো এখন যে এনপিএল যেটা আমরা দেখতেছি যে 2,85,000 কোটি টাকা, এবং আপনি হোয়াইট পেপারে দেখেছেন যে তারা বলছে 6,75,000 কোটি টাকার মতো লুপহোল হতে পারে। তাহলে আপনার পুরো ব্যাংকিং সেক্টরে যদি আমরা ডিপোজিট দেখি, সেই ডিপোজিটই অ্যারাউন্ড 17.5 লাখ কোটি টাকা। তার মধ্যে যদি অ্যাডভান্স ধরেন আপনি 16.5 লাখ কোটি টাকা, তার মানে হচ্ছে কি হাফ হবে আপনার, দেখা যাবে যেটাই যে নতুন আইএমএফ এর কারণে যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এসেছে, যে আপনার ব্যাড এন্ড লস যেটা
সাব স্ট্যান্ডার্ড করা হবে 3 মাস পরে, এপ্রিল থেকে যেটা চালু হবে, তার মানে কি হবে? দেখা যাবে যে আপনার প্রচুর আপনার এনপিএল এখানে বেড়ে যাবে, এবং আপনার অলরেডি আমরা যেটা দেখছি যে রিশিডিউল এবং রিস্ট্রাকচার এখানে কিন্তু প্রায় 2 লাখ কোটি টাকার মতো আমরা একটা অন এন অ্যাভারেজ ধরা হয়। আচ্ছা, প্রায় আপনার লিটিগেশনে স্টাক আছে 2,69,000 কোটি টাকার মতো। তারপরে রাইট অফ আছে 80,000 কোটি টাকার মতো। অর্থাৎ সব মানে কি মিলিয়ে হচ্ছে এটা? খুব একটা যে সুদ হার বাড়িয়ে যে খুব একটা এটা নিয়ন্ত্রণ করা যায় তা কিন্তু না, অর্থাৎ এখানে বেশ কিছু সুশাসনটা আগে এখানে এটা ইকোসিস্টেমটার উপরে আপনাকে একসাথে করতে হবে, জোর দিতে কনসেন্ট্রেট হবে, করতে সেই হবে। জায়গায় আসলে এটা সংস্কারটা করতে হবে। সেন্ট্রাল আপনারা থাকুন ব্যাংকের আমাদের সাথে মাসুম এবং নাজমুল সাদাত। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি পর আরো বিস্তারিত আলাপ করবো আপনাদের সাথে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। আলোচনার বিষয় দুর্বল ব্যাংক সবল হলো কতটা। আমরা আবারও ফিরছি আলোচনায়। বিরতির পর নাজমুস সাদাত আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আপনি আপনাদের ব্যাংকের বেশ কিছু সংস্কার পরবর্তী কার্যক্রমের কথা বলছিলেন। এখন পর্যন্ত আসলে ব্যাংক খাতে নানা সংস্কার হাত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, নানামুখী পদক্ষেপ নিয়েছে। আপনার ভাষ্য অনুযায়ী দুর্বল ব্যাংকগুলো আস্তে আস্তে পরিবর্তিত প্রেক্ষাপটের পর আস্তে আস্তে তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত আসলে আমানতকারীদের কি অবস্থা? তারা তাদের যে সুরক্ষা দেওয়ার কথা সেটা দিতে পারছেন কিনা, আর টাকাগুলো পাচ্ছে কিনা নিয়মিতভাবে, যে সংকটটা ছিল? হ্যাঁ, সংকটটা আমরা অনেকটাই ওভারকাম করতে সক্ষম হয়েছি। আমরা মূলত শুরুর দিকে যখন 5ই আগস্টের পরে যখন বোর্ড পুনর্গঠন হলো, তখন আমি যে কথাটা আগেও বলেছি যে আমাদের একসাথে সকল গ্রাহক তাদের ডিপোজিটের টাকা তুলতে এসেছেন। এ কারণে যে ব্যাংকটি আসলে টিকবে কি টিকবে না এরকম একটা মানুষের মতো আস্থাহীনতা তৈরি হয়েছিল। যে কারণে পরবর্তীতে আমরা যখন তাদেরকে সাপোর্ট দিতে পেরেছি, তখন তাদের আস্তে আস্তে আস্থাটা ফিরে এসেছে। আমরা চেষ্টা করেছি যে আমরা তাদেরকে কিভাবে আস্থার জায়গাটা আবার তৈরি করা যায়। সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমরা প্রথমত আমাদের যে সমস্ত সার্ভিস বন্ধ ছিল, আমরা আমরা কিছু সমস্যা ফেস করেছিলাম, যে আমাদের ইউটিলিটি বিল যেগুলো আমরা বিভিন্ন, যেমন ধরেন আমাদের আরইবি, তিতাস, ডেসকো, ডেসা, এদের বিল আমরা কালেকশন করে থাকি, এবং তাদের বিলগুলি যখন আমরা বকেয়া পেমেন্ট করতে পারছিলাম না, তাদেরকে আমরা কালেকশন বন্ধ করা হয়েছিল। আমরা সেগুলি পেমেন্ট করে আমরা চালু করার ব্যবস্থা করেছি। আমাদের অনলাইন সেবা আমরা সম্পূর্ণভাবে চালু করতে পেরেছি। আমাদের যে অ্যাপস আছে এসআইবিএল নাও, সেটা আমরা চালু করতে পেরেছি। এভাবে আমাদের সেবাগুলি চালু করার মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরে এসেছে। এবং পাশাপাশি আমাদের ব্যবসায়ী যারা ছিল তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার কারণে তাদের যে এলসি খুলতে পারছিল না সেগুলা আমরা চালু করেছি। পাশাপাশি আমরা আমাদের যে ফরেন পেমেন্ট, যেগুলি এলসি পেমেন্ট বাকি ছিল, সেগুলো আমরা সম্পূর্ণভাবে পরিশোধ করেছি। আমরা প্রথমেই চেষ্টা করেছি যাতে আমাদের এলসির পেমেন্ট বকেয়া যেটা ছিল সম্পূর্ণ পরিশোধ করার মাধ্যমে আমাদের সাপ্লায়ার এবং আমাদের যারা বিদেশি ব্যাংক তাদের আস্থার জায়গাটা তৈরি হয়েছে, এবং আমাদের যারা গ্রাহক তারা তাদের এলসি ব্যবসা সম্পূর্ণভাবে চালু করতে পেরেছেন। এভাবেই আমাদের আস্থাটা অনেকটাই ফিরে এসেছে। পাশাপাশি আমরা ব্যবসায়ীদেরকে বলেছি যে আপনাদের আমাদের সাথে ব্যবসা করেন, আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিতে পারবো। এ কারণে আমরা আসলে এখানে যে সমস্যাগুলি ছিল আমাদের, অর্থাৎ সংকট পরবর্তী যে সময় ছিল সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, এবং ব্যবসায়ীদের জন্য এলসির যে জটিলতা সেটাকেও সহজ করার চেষ্টা করছেন ওরা ধাপে ধাপে। নিশ্চয়ই এভাবে হয়তো দুর্বল ব্যাংকগুলো আস্তে আস্তে গ্রাহক বান্ধব হওয়ার চেষ্টা করবে। আপনি থাকুন আমাদের সাথে। মাসুম, সবশেষে একটি প্রশ্ন আপনার কাছে, যেটি আপনি এর আগে উচ্চ সুদের কথা বলছিলেন, 16-17 হয়ে যে রেপো রেট বাড়ানোর কারণে, সেক্ষেত্রে আসলে ব্যাংকের ব্যবসা কমার ঝুঁকি কতটা বলে মনে করছেন? আসলে যত বেশি ট্রানজ্যাকশন হবে তত বেশি ব্যাংকের মানে রিটার্ন আসবে, বা তত বেশি দেখা যাবে যে ব্যাংকের আর্নিং বাড়বে। তাহলে আপনাকে যেটা হলো যে ট্রানজ্যাকশন হতে হবে, মানে যত বেশি ডিপোজিট হবে এবং যত বেশি তারা ডিসবার্স করবে, সেখান থেকে তাদের আর্নিংটা মেইনলি একটা বড় একটা আর্নিং আসে। কিন্তু এখন যেটা আমাদেরকে ওভারঅল যেটা দেখতে হবে, যে এই যে দুর্বল ব্যাংক এবং সবল ব্যাংক, আমাদের যে ইকোনমি সাইজ যদি 450 বিলিয়ন মানে $450 বিলিয়ন ইকোনমি সাইজের কথা বলি, এখানে 61 ব্যাংকস। এবং আপনি যদি দেখেন যে রিসেন্টলি কিন্তু গভর্নমেন্ট দুটো আইন করতে চাচ্ছে, একটা হলো ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স অর অ্যাক্ট, আর একটা করতে চাচ্ছে হলো যে যত এই যে যারা ডিফল্ট করলো বা যাদের কারণে এই যে লুট হলো, তাদেরকে নিয়ে যে ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট অর্ডিন্যান্স বা ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাক্ট করতে চাচ্ছে।
এখন এই যে যে এনপিএল গুলি বা নন পারফর্মিং লোন যেগুলি আছে বা রাইট অফ বা যেটা স্ট্রেসড অ্যাসেট, এইগুলি তারা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে এবং সেই কোম্পানি এগুলিকে বাই আউট করবে। বাই আউট করে এই যে যেই ব্যাংকগুলি এখন ধরেন একটু খারাপ বা একটু ওয়ার্ড সিচুয়েশনে আছে, যেটা আইএমএফ এর যেই কন্ডিশন যে অল দি প্রাইভেট ব্যাংকস তাদের এনপিএল 5%-এর উপরে হবে না এবং পাবলিক ব্যাংক যেগুলি তাদের এনপিএল 10%-এর উপরে হবে না, সেই কন্ডিশনকে ফুলফিল করার জন্য এখন আমাদের যেটা দেখছি আমরা যে গভর্নমেন্ট বা ফাইন্যান্স মিনিস্ট্রি এবং সেন্ট্রাল ব্যাংক তারা ইনিশিয়েটিভ নিচ্ছে যে এটাকে কিভাবে ভালো বা ওভারকাম করা যায় এই সিচুয়েশনে। বাট এটা আপনাকে মানতে হবে যে আমাদের যে রিয়েলিটি, আপনি যদি কিছু ব্যাংকের রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন অ্যাসেটের রেশিও দেখেন, তাহলে আপনি বুঝবেন যে তার প্যারামিটার বা তার হেলথের অবস্থাটা কি। কোন জায়গায় এবং আছে সেজন্য এই জায়গায় হয়তো অনেকগুলি একটু কাজ করা দরকার। সবচেয়ে বড় কথা আসলে সুশাসনের কোনো মানে বিকল্প নেই ব্যাংকিং সেক্টরটাতে। এম মাসুম এবং নাজমুল সাদাত, আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের টালি খাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।